সে চুলের গোছাটা ভালো করে দেখল। কিছু একটা অদ্ভুত ছিল এতে। এটি সাধারণ চুলের মতো নয়, বরং যেন হালকা নড়ছিল, নিঃশ্বাস নিচ্ছিল। আছিরা দ্রুত সেগুলো ছুঁড়ে ফেলে দিল। কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে শোনা গেল, তুমি আমার অভিশাপ ভাঙতে পারবে না। গলার স্বরটা ছিল গভীর, কাঁপন ধরানো। আছিরা পেছনে সরে গেল। তার মাথায় এল পুরনো কুয়ার কথা। না, এ অসম্ভব। আমি তো সব শেষ করে দিয়েছিলাম। কিন্তু সত্যি কি সব শেষ হয়েছিল? অন্ধকার থেকে ফিরে আসা সেদিন রাতে আছিরা ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। তার ঘরের কোণ থেকে আসছিল একটা অদ্ভুত শব্দ, চুল ঘষার মতো। সে জানত সে একা নয়। ঠিক তখনই বাতাসে আবার সেই ফিসফিসে আওয়াজ শোনা গেল, তুমি আমার জায়গা নিয়েছ, এখন তুমি আমার মতোই বাঁচবে। আছিরা আতঙ্কে উঠে বসল। তার চারপাশে ছায়া নড়ছিল। তার চুলের গোছা ধীরে ধীরে লম্বা হয়ে মেঝেতে গড়িয়ে পড়ছিল। সে কি সত্যি এই অভিশাপ থেকে রক্ষা পাবে, নাকি এখন সেই পরবর্তী অভিশপ্ত আত্মা হয়ে উঠছে? আছিরা আতঙ্কে হাত দিয়ে নিজের চুল স্পর্শ করল। না, সব ঠিকই আছে। কিন্তু মেঝেতে পড়ে থাকা লম্বা কালো চুলের গোছাটি যেন ধীরে ধীরে নড়তে শুরু করল, যেন সেটা জীবন্ত। তার নিঃশ্বাস ভারী হয়ে এল। এই কি তার কল্পনা? হঠাৎ ঘরের বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা কাঠের গন্ধ, যেটা সেই পুরনো জমিদার বাড়ির কুয়ার পাশে অনুভব করেছিল। সে বুঝতে পারছিল কিছু একটা ঠিক হচ্ছে না। পুরনো দিনের ছায়া। সকালে সে সিদ্ধান্ত নিল যে তাকে অবশ্যই সাধুর সাথে দেখা করতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সাধুর কুটিরে গিয়ে সে দেখতে পেল জায়গাটা ফাঁকা পড়ে আছে। গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, সাধু, উনি তো আজ ভোরেই গ্রাম ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন কেউ জানে না। আছিরার মাথা ঝিমঝিম করতে লাগলো। কেন তিনি চলে গেলেন? সে কি জানতেন কিছু একটা ভুল হচ্ছে? হঠাৎই আছিরার মনে পড়ল সেই লাল সুতো বাঁধা শিশিটি, যা সাধু কুয়ার অভিশাপ বন্ধ করতে ব্যবহার করেছিলেন। সে দ্রুত নিজের হাতের দিকে তাকালো। সুতোটা নেই। অদ্ভুত পরিবর্তন। সেই রাতেই আছিরা নিজের আয়নায় তাকিয়ে বুঝতে পারল কিছু একটা বদলে যাচ্ছে। তার চুল আগের চেয়ে লম্বা হয়ে গেছে, আগের চেয়ে বেশি কালো ও মসৃণ। প্রথমে এটা স্বাভাবিক মনে হলেও একসময় সে বুঝতে পারল এই চুল যেন কেবল বড়ই হচ্ছে না, বরং এটা তার শরীরের এক অদ্ভুত অংশ হয়ে উঠছে। রাতে শুয়ে থাকার সময় সে অনুভব করল কেউ যেন তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু ঘরে সে ছাড়া আর কেউ ছিল না। সে দ্রুত উঠে পড়ল, মোমবাতি জ্বালিয়ে আয়নায় তাকালো। তার ছায়ায় কিছু একটা বদলে গেছে। তার ছায়া স্বাভাবিক মানুষের মতো ছিল না। আয়নার ভেতরে তার ছায়ার চুলগুলো মেঝেতে নেমে গেছে, আর অন্ধকারে ধীরে ধীরে লতিয়ে উঠছে, যেন সেটি জীবন্ত কিছু। আর তারপর আয়নার ভেতরের সে ধীরে ধীরে হাসল। কিন্তু বাস্তবে আছিরা হাসেনি। নতুন ভয়াবহতার শুরু। আছিরা পেছনে সরে গেল। সে কি এখন রুকসানার জায়গা নিচ্ছে, নাকি কামরুলের অভিশাপ তাকে গ্রাস করতে শুরু করেছে? সে কি পালাতে পারবে, নাকি এই অভিশাপ তার রক্তের সাথে চিরকাল বয়ে চলবে? আছিরার শরীর অবশ হয়ে আসছিল। আয়নার ভেতরের প্রতিবিম্বটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার মুখটা লম্বা হয়ে আসছে, চোখগুলো গাঢ় কালো হয়ে গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে। আর তার চুল যেন আর চুল নেই, বরং জ্যান্ত অন্ধকারের শেকল হয়ে উঠছে। সে চোখ বন্ধ করে নিজের চেতনা ধরে রাখার চেষ্টা করল। না, এটা হতে পারে না। তার হাত কাঁপতে কাঁপতে আয়নার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে হাত তুলল, আর ঠিক তখনই আয়নার ভেতরের সে এক ঝটকায় তার হাত ধরে ফেলল। ভেতরে টেনে নেওয়ার চেষ্টা। আছিরার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার হাত যেন কোনো বরফ শীতল তরলে ডুবে যাচ্ছে। আয়নার কাচের ওপারে থাকা সেই অদ্ভুত অবয়বটি ধীরে ধীরে তাকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। তার মনে হলো এই আয়নার ভেতরে আরেকটা দুনিয়া আছে, অন্ধকার, অভিশপ্ত, যেখানে কামরুল আর রুকসানার কাহিনী শেষ হয়নি, বরং সেখানে নতুন এক অধ্যায়ের অপেক্ষা করছে। কিন্তু সে জানত একবার যদি সে আয়নার ওপারে চলে যায়,
তবে আর কখনো ফিরতে পারবে না। রহস্যময় কণ্ঠস্বর। ঠিক তখনই পেছনে থেকে একটা পরিচিত ফিসফিসে কণ্ঠ ভেসে এল। তুমি পালাতে পারবে না, আমাদের গল্প এখনো শেষ হয়নি। আছিরা আতঙ্কে পেছনে তাকালো। তার ঘরের কোণে দাঁড়িয়ে ছিল একটা কালো ছায়ামূর্তি। সে কি রুকসানা? না, এই অবয়বটা রুকসানার থেকেও বেশি ভয়ানক কিছু। তার চোখ দুটো লালচে আলোতে জ্বলছিল, তার সারা শরীর জড়িয়ে ছিল লম্বা কালো চুলে। এটাই কি সেই অন্ধকার শক্তি যা কামরুলের আত্মাকে এত নিষ্ঠুর করে তুলেছিল? শেষ না হওয়া গল্প। আছিরা জানত, এবার যদি সে ভয় পেয়ে পিছিয়ে যায়, তবে এই অভিশাপ চিরকাল তার সাথে থাকবে। সে এক ঝটকায় নিজের হাত আয়নার প্রতিবিম্ব থেকে সরিয়ে নিল। আয়নাটা প্রচণ্ড শব্দে ফেটে গেল, আর কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। ঘরের বাতাস ভারী হয়ে এল, যেন চারপাশে কিছু একটা অদৃশ্য শক্তি জমা হচ্ছে। কালো ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো, আর তার চুলগুলো নেমে এসে মেঝের সাথে মিশতে লাগলো, ঠিক যেমন কুয়ার অন্ধকারে নামা লম্বা ছায়ার মতো। তুমি আমার জায়গা নিয়েছ, এখন তুমিই আমার গল্পের নতুন চরিত্র। আছিরা বুঝতে পারল, সত্যিকারের ভয় এখনো শুরু হয়নি। সে কি এই অন্ধকারের বিরুদ্ধে লড়তে পারবে, নাকি সত্যিই অভিশপ্ত উত্তরাধিকার তার ওপর নেমে আসবে? অন্ধকারের রাজ্যে প্রবেশ। আছিরার নিঃশ্বাস আটকে আসছিল। তার চারপাশের বাতাস ভারী হয়ে গেছে, যেন পুরো ঘরটাই ধীরে ধীরে শূন্যতার গভীরে তলিয়ে যাচ্ছে। ফাটল ধরা আয়নার টুকরোগুলোর মধ্যে কিছু একটা নড়ছিল, একটা ছায়া, একটা অস্পষ্ট মুখ, যা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। কালো ছায়ামূর্তিটি আরো কাছে এলো, তার চোখের লালচে দৃষ্টি আছিরার শরীরের ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। তুমি পালাতে পারবে না, আছিরা। গলার স্বরটা এবার আরো স্পষ্ট, আরো গভীর। আছিরার শরীর ঠান্ডা হয়ে আসছিল। তার চারপাশে চুলের মতো কালো কিছু একটার শেকল পাকিয়ে যাচ্ছে, ধীরে ধীরে তার পা বেঁধে ফেলছে। সে বুঝতে পারছিল, যদি কিছু না করে, তবে এই শক্তি তাকে গিলে ফেলবে। কুয়ার ডাক। হঠাৎই বাইরে থেকে কুকুরের তীব্র চিৎকার ভেসে এলো। এতক্ষণ চারপাশ এত নিস্তব্ধ ছিল যে হঠাৎ এই শব্দে আছিরা বাস্তবে ফিরে এলো। সে চারপাশে তাকিয়ে দেখল, ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ঘরটা এখনো শীতল, ভয়ানকভাবে নীরব। কিন্তু একটা জিনিস বদলে গেছে। ঘরের দরজা হঠাৎ খুলে গেছে। বাইরে চাঁদের আলো পড়েছে, আর কুয়াটার দিক থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠে আসছে। তার মনে হলো, কেউ যেন তাকে ডাকছে। অজানা শক্তির উদয়। আছিরা ধীরে ধীরে কুয়ার দিকে এগোলো। তার প্রতিটি পদক্ষেপ ভারী লাগছিল, মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাকে পেছনে টেনে ধরতে চাইছে। কিন্তু সে জানত, তাকে এবার এর শেষ করতে হবে। কুয়ার কিনারায় এসে সে নিচের দিকে তাকালো। গভীর অন্ধকার, কোনো তল নেই। কিন্তু আচমকা, সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাত। আছিরা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তখনই কুয়ার ভেতর থেকে এক চেনা গলার আওয়াজ শোনা গেল। আমাকে বাঁচাও, আছিরা। রুকসানার গলা। আছিরা থমকে গেল, কিন্তু রুকসানা তো মুক্ত হয়ে গিয়েছিল। তাহলে এই ডাক কার? সে কি সত্যিই রুকসানাকে ফিরিয়ে আনবে, নাকি এই কুয়ায় আরেকটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যা সে এখনো জানে না? আছিরার শরীর জমে গেল। কুয়ার গভীর থেকে আসা সেই কণ্ঠস্বর, এটা কি সত্যিই রুকসানার? সে মনে মনে হিসাব কষছিল। রুকসানার আত্মা তো মুক্তি পেয়েছিল, তাহলে এখন এই কণ্ঠকার? কুয়া থেকে ধোয়ার মতো কুয়াশা উঠছিল, আর সেই সঙ্গে আরও একবার ভেসে এল সেই ফিসফিসে কণ্ঠ। আমাকে বাঁচাও, আছিরা। কিন্তু এবার কণ্ঠটা বদলে যেতে লাগলো, যেন একসঙ্গে অনেকগুলো গলা একত্রে কথা বলছে। আছিরার পা পিছিয়ে গেল। এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা কিছু অন্যরকম। তুমি কি সত্যিই রুকসানা? আছিরা সাহস করে জিজ্ঞেস করল। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর, না। শব্দটা এত গভীর আর ভয়ানক ছিল যে আছিরার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল।
তারপর সেই অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল একটা লম্বা, কঙ্কালের মতো হাত।